Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আজকে আমরা করতে চলেছি ইন্ডিয়ান পলিটি লেকচার 3। তো আমরা যে আলোচনা করছি আমাদের কোর টপিক কি চলছে, আমাদের কোর টপিক চলছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যেটা কিনা পার্ট 1 এ ছিল, আমি সিলেবাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, আর আজকের সাব টপিকটা হলো স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের মধ্যে মূল কি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো সব কয়টা বৈশিষ্ট্য আজকের এই একটা ভিডিওতে কমপ্লিট হবে না, তাই আমি এই স্যালিয়েন্ট ফিচার্সটাকে দুটো পার্টে ভাগ করেছি। পার্ট 1 বলে একটা ভিডিও আসবে এবং এই ভিডিওটার পরে পার্ট 2 বলে একটা ভিডিও আসবে। তাই এই স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাকে কমপ্লিটলি বোঝার জন্য তোমাকে পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দুটোই দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, তো চলো আজকে এটা শুরু করার আগে আমি তোমাদের একটু কিছু জানিয়ে দিই যে অনেক দেরি হলো ভিডিওটা দিতে। তার কারণ হচ্ছে যে দু একটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করছি রেগুলারলি দেওয়ার, মানে আমি সবসময় চেষ্টা করি রেগুলারলি ভিডিও দেওয়ার, কিন্তু নিজের ব্যক্তিগত জরুরি থাকার জন্য, মানে ব্যস্ত হয়ে পড়ার জন্য কিন্তু আমি এটা করে উঠতে পারছি না। তো বাদ দাও, এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে জিএস পড়াচ্ছি, জেনারেল স্টাডিজ, মেইনলি ফোকাসড অন WBCS। ওকে, আচ্ছা, আর তোমরা যদি কেউ আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, ম্যাথ অ্যান্ড ইংলিশ, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক, এক্সাম সলিউশন বলে। সেই এক্সাম সলিউশন থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং এক্সাম সলিউশনে আমি তোমাদের ম্যাথ অ্যান্ড ইংলিশ করাচ্ছি, সেখানে তোমরা ভিজিট করে সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো ঠিক আছে, তো চলো আমরা আমরা ইন্ডিয়ান পলিটিতে কি পড়েছি, ফ্যাকচুয়াল কিছু ঘটনা পড়ে ফেলেছি। ওকে, তো ফ্যাকচুয়াল ঘটনার মধ্যে আমরা কি পড়েছি না, আমরা প্রথমে পড়েছি, আমাদের ফার্স্ট লেকচার ছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর, তাই না? ইন্ডিয়ান পলিটি মানে ভারতের সংবিধান রচনার যে ঐতিহাসিক পটভূমি ছিল, সেগুলো আমাদের প্রথম আলোচনা আমরা করেছিলাম প্রথম ভিডিওতে। এবং তার পরবর্তী আলোচনা আমরা করেছিলাম কিনা ভারতবর্ষের সংবিধানের মানে যে ফরমেশন অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা আলোচনা করব আমাদের কনস্টিটিউশনের ফিচার নিয়ে, আমাদের কনস্টিটিউশনের মানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এই স্যালিয়েন্ট ফিচার্সের দুটো পার্ট হবে। এই পার্টটা দেখো, তারপর আমি আরেকটা পার্ট আপলোড করব, দুটো একসঙ্গে ভালো করে দেখে ফেলবে এবং নোট তৈরি করবে। আর পিডিএফের কথা বলে দিই, এই দুটো পার্টকে মিলিয়ে, অর্থাৎ টোটাল স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনের টোটাল একটা পিডিএফ করে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সামান্য একটি শুল্ক দিয়ে সংগ্রহ করে নেবে। ওকে, আর যারা অলরেডি আমার চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করেছো, তারা কমিউনিটি পোস্টটাকে খেয়াল করবে, সেখানে ফ্রি অফ কস্ট তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো ভারতের সংবিধানের দেখো, ভারতের সংবিধানের যে সব থেকে বড় যে ফিচারটা রয়েছে বা স্যালিয়েন্ট ফিচারের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা কি না, বাল্কিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমাদের ভারতবর্ষের সংবিধানটা হচ্ছে পৃথিবীর সমস্ত সংবিধানের থেকে সব থেকে সাইজে বড়, মানে লেন্দিয়েস্ট আর বাল্কিয়েস্ট। এই জন্য বাল্কিয়েস্ট মানে কি, বাল্কিয়েস্ট মানে সব থেকে বড়, ভারী ভারকাম যাকে বলা হয়। তো ভারতের সংবিধানটা হচ্ছে খুব ভারী ভারকাম একটা সংবিধান এবং খুব বড়। জেনারেলি আমরা সংবিধানকে কি করি না, দুটো ফর্মে ভাগ করতে পারি বা দুটো সেকশনে ভাগ করতে পারি। কি, একটা হলো রিটেন কনস্টিটিউশন, মানে একটা লিখিত সংবিধান, আর একটাকে আমরা ভাগ করতে পারি আনরিটেন কনস্টিটিউশন, মানে হচ্ছে অলিখিত সংবিধান। ঠিক আছে, তাহলে যেমন আমেরিকান কনস্টিটিউশনটাকে আমরা কি বলে থাকি, আমেরিকান কনস্টিটিউশনটা মনে রাখবে এই পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। তাহলে এই পৃথিবীর সবথেকে প্রথমে যদি কোনো লিখিত সংবিধান থাকে, তাহলে সেটাকে আমরা বলবো আমেরিকান কনস্টিটিউশন। এবং ব্রিটিশ যে কনস্টিটিউশন রয়েছে, সেই ব্রিটিশ কনস্টিটিউশনটা হচ্ছে ইন আনরিটেন ফর্ম। আনরিটেন ফর্ম মানে কি, সেগুলো কি লেখা নেই? হ্যাঁ, সেগুলো অবশ্যই লেখা আছে, কিন্তু যেমন করে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে যেহেতু সংবিধান যেভাবে আমরা তৈরি করেছি, ব্রিটিশ কনস্টিটিউশন সেভাবে তৈরি হয়নি। সেগুলো তাদের কালো প্রবাহে, ধারা প্রবাহে, তাদের রীতিনীতি, তাদের কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন থেকে তাদের নিয়ম নীতিগুলো চালু হয়েছে। ওকে, আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান এটা। ঠিক আছে, অরিজিনালি ইট হ্যাড 395 আর্টিকেলস। মূলত আমাদের সংবিধান যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন সংবিধানটি তৈরি করে দিয়েছিল, সেই আকর সংবিধানে 395টি আর্টিকেল ছিল, 22টি পার্টস ছিল এবং 8খানা শিডিউল ছিল। ওকে, আচ্ছা, এই পার্ট কি,
আর্টিকেল কি, শিডিউল কি, এটা আমরা নেক্সট ভিডিওতে শিখব, ঠিক আছে? নেক্সট ভিডিও বলতে এরপরে আমরা শিখব প্রিয়াম্বল। প্রিয়াম্বলের পরে যে ভিডিওগুলো আসবে, ঠিক আছে, মানে স্যালিয়েন্ট ফিচার্স দুটো পার্টে হবে। এই স্যালিয়েন্ট ফিচার্স দুটো পার্টে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রিয়াম্বল। ওকে, প্রিয়াম্বলের পরে আমি তোমাদের পার্টস নিয়ে, শিডিউলস নিয়ে, আর্টিকেলস টোটালটা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব এবং এমনভাবে পড়াবো যে তোমরা কোনো দিন ভুলবে না। ওকে, আচ্ছা, তাহলে একটা কথা মাথায় রাখবে যে আমাদের ভারতীয় সংবিধানটা যখন আকর গ্রন্থ ছিল তখন কিন্তু আমাদের সংবিধানটা কিনা মোট 395টি আর্টিকেল ছিল, আর সেই 395টি আর্টিকেল 22টা পার্টে ভাগ করা ছিল এবং 8খানা শিডিউল করা ছিল। ওকে, আচ্ছা, বাট নাও ইট হ্যাজ 448 আর্টিকেলস। কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে যেদিন তোমরা ভিডিওটি দেখছো, মানে আমি যেদিন ভিডিওটি করছি সেই দিনকে দাঁড়িয়ে কিন্তু ভারতের সংবিধানে আর্টিকেলের সংখ্যা হয়ে গেছে 448টি এবং 25টা পার্টে ডিভাইড করা হয়েছে এবং শিডিউল সংখ্যা 12টা হয়ে গেছে। ওকে, আচ্ছা, দ্য লাস্ট অ্যামেন্ডমেন্ট হ্যাজ বিন মেড অন 25th জানুয়ারি 2020। আর আমাদের ভারতের সংবিধানের লাস্ট যে সংশোধন করা হয়েছে, লাস্ট যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটা হয়েছে 25শে জানুয়ারি 2020-তে এবং লাস্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেটা হচ্ছে 104 নম্বর, ঠিক আছে, 104 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটাতে কি করা হয়েছে, এই অ্যামেন্ডমেন্ট করে এসসিজ অ্যান্ড এসটিসদের জন্য লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলিতে সিট সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ শিডিউল কাস্টস অ্যান্ড শিডিউল ট্রাইবসদের জন্যে লোকসভায় এবং রাজ্যের যে সমস্ত অ্যাসেম্বলিগুলো রয়েছে, বিধানসভাগুলো রয়েছে, সেইখানে এসসি এসটিদেরকে সিট বাড়িয়ে আরও সিট বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন করার জন্যে। ওকে, বোঝা গেল? ভেরি গুড। নেক্সট পয়েন্ট কি দেখছো তোমরা, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ ডান ইন 1951। কিন্তু যখনই আমরা লাস্ট অ্যামেন্ডমেন্টের কথা বলছি তখন আমাদের এটা জেনে রাখা দরকার যে ভারতের সংবিধান তাহলে প্রথমবার কবে অ্যামেন্ডেড হয়েছিল। তাহলে ভারতের সংবিধান 1951 সালে প্রথমবারের জন্য অ্যামেন্ডেড হয়েছিল। ওকে, আর দিস অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কী করা হয়েছিল যে না, দিস অ্যামেন্ডমেন্ট এম্পাওয়ার্ড দ্য স্টেটস টু আন্ডারটেক অ্যাফার্মেটিভ অ্যাকশনস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশ্যাল অর ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস অর এসসিস এসটিস। বলছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাজ্য সরকারকে এটা ক্ষমতা দেওয়া হয়েছিল যে তারা যে কোনো মানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যালভাবে যারা ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড বলতে ব্যাকওয়ার্ড, সোশ্যালি এবং ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড, যেমন এসসি এসটি কমিউনিটি, তো সেই সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসদের অ্যাডভান্সমেন্টের জন্য, তাদের প্রগ্রেসের জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় তা তোমরা নেবে। ওকে, এইটা বলা হয়েছিল 1951-এ। আচ্ছা, এই আমাদের ভারতের সংবিধানটা যে লার্জেস্ট হয়েছে বা বাল্কিয়েস্ট মানে সংবিধান পরিণত হয়েছে, তার পেছনে তো কারণ রয়েছে কতগুলি না, সেই কারণ আমি এখানে কিন্তু লিখে রেখেছি, এটা তোমরা দেখে নাও। নাম্বার 1, ইট ইজ আ সিঙ্গেল কনস্টিটিউশন ফর বোথ দ্য সেন্টার অ্যান্ড স্টেটস। আমাদের ভারতবর্ষে দুই ধরনের ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম রয়েছে, মানে কেন্দ্রে একটা সরকার রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে তাদের ব্যক্তিগত সরকার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেন্টার অ্যান্ড স্টেট এই দুটো সরকারকে পরিচালন করার জন্যেই আমাদের সংবিধানের সংখ্যাটা, মানে সংবিধানের আয়তনটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি, হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স, যখন ভারতবর্ষ স্বাধীনতা পেল তখন ভারতবর্ষে অলরেডি কোন আইনটা লাগু ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সেটা তখন অ্যাকশানে ছিল এবং সেই জন্যে লিডার্সরা তৎকালীন সময় যারা আমাদের কনস্টিটিউশনটাকে ফ্রেম করেছেন তারা কিন্তু এই আইনটা সম্পর্কে অবগত ছিলেন এবং এই আইনের মধ্যে কি কি রয়েছে তারা কিন্তু জানতেন। আর আমি তোমাদের যেদিন সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়িয়েছিলাম, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই অ্যাক্টটাকে কিন্তু বলা হয় দ্য মাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধানের জননী বলা হয় এই অ্যাক্টটাকে, কারণ এই অ্যাক্ট থেকে বিভিন্ন ধরনের প্রভিশনস কিন্তু আমরা গ্রহণ করেছি আমাদের কনস্টিটিউশনে। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু সেই অ্যাক্টটা থেকেও এই ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে যার কারণে এর বাল্কিয়েস্টটা কিন্তু আরও বেড়ে গেছে। ওকে, 3 নম্বর পয়েন্ট কি, অ্যাজ ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ডাইভার্সিটি, যেহেতু ভারতবর্ষ একটা ডাইভার্সিটি মানে বৈচিত্র্যে ভরা একটা দেশ, আমাদের ভারতবর্ষে দেখো বিভিন্ন ধরনের কমিউনিটি রয়েছে, বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, বিভিন্ন ধরনের জাতি রয়েছে, বিভিন্ন সম্প্রদায় রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করছে। তাই তাদের সকলের স্বার্থকে সংরক্ষিত করার জন্যে, তাদের সকলের স্বার্থ রক্ষা করার জন্যে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন গট বাল্কিয়েস্ট।
বোঝা গেল? ওকে, 4 নম্বর পয়েন্ট কি, মেনি মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার লয়ার্স অ্যান্ড পলিটিশিয়ানস। মানে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে সমস্ত মেম্বাররা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন লয়ার্স এবং পলিটিশিয়ানস একসাথে, মানে আইনজীবী নেতা। তো সেই আইনজীবী তারা হওয়ার জন্যে তারা আইনের মারপ্যাচগুলোকে খুব ভালোভাবে বুঝতেন। হেন্স দে মেড আওয়ার কনস্টিটিউশন লঙ্গার অ্যান্ড কমপ্লিকেটেড। আর সেই জন্যেই তারা আমাদের কনস্টিটিউশনকে বিভিন্ন প্রভিশনস দিয়ে, বিভিন্ন লস দিয়ে, বিভিন্ন অ্যাক্টস দিয়ে, বিভিন্ন সেকশনস দিয়ে ভাগ করে দিয়েছিলেন যাতে, এবং তারা কিন্তু খুব অদূরদর্শীও ছিলেন। তাদের যে ফিউচার দর্শন করা, তাদের যে ভবিষ্যৎ দ্রষ্টার যে নজর, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। কারণ তারা বুঝেছিলেন যে ভবিষ্যতে এরকম সমস্যা আসতে পারে, আর তার জন্য কোন কোন ধরনের প্রভিশনস ইউজ করা উচিত বা কোন কোন ধরনের অ্যাক্টস লাগু করা উচিত সেটা কিন্তু অলরেডি আমাদের লাগু করে দিয়ে গেছেন তারা। আর এত কিছু থাকার জন্যেই কিন্তু ভারতের সংবিধানটা মানে ওয়ার্ল্ডস লংগেস্ট রিটেন কনস্টিটিউশনে পরিণত হয়েছে। আর সেই সূত্রে একটা নাম মনে রেখো, নামটা হচ্ছে আইভর জিনিংসের নাম। এই আইভর জিনিংস, এই ভদ্রলোক আমাদের ভারতীয় কনস্টিটিউশনকে বলেছেন দ্য প্যারাডাইজ অফ দ্য লয়ার্স বা লয়ার্স প্যারাডাইজ, মানে আইনজীবীদের ভূস্বর্গ বা আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন। তাহলে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বলে কে বর্ণনা করেছেন? না আইভর জেনিংস বর্ণনা করেছেন। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রেখো। তাহলে আমাদের ভারতবর্ষর যে সংবিধান রয়েছে তার একটা স্যালিয়েন্ট ফিচার্স, মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখলাম, যে না ভারতবর্ষের সংবিধানটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবথেকে লংগেস্ট একটা কনস্টিটিউশন। ওকে, আচ্ছা 2 নম্বর দেখো, যদি বলা হয় যে ভারতের সংবিধানটা কি রিজিড না ফ্লেক্সিবল। ওকে, দেখো ভারতের সংবিধান is a combination of, the Indian constitution is a combination of rigidity and flexibility. আমাদের ভারতীয় সংবিধানে যেমন রিজিডিটি রয়েছে তেমনি ফ্লেক্সিবিলিটিও রয়েছে। ওকে, রিজিডিটি মানে কি? রিজিডিটি মানে কঠোরতা, ফ্লেক্সিবিলিটি মানে কি? বেশ একটা ছাড় ভাব। ওকে, দেখো যে কোনো সংবিধান রিজিড না ফ্লেক্সিবল এটা বোঝার জন্যে বুঝতে হবে যে সেই সংবিধানটাকে অ্যামেন্ডমেন্ট করা যায় কি না যায় না। মানে কোনো সংবিধান তার সংশোধন করার যে পদ্ধতি, আবার বলছি, কোনো সংবিধানকে সংশোধন করার পদ্ধতি অনুযায়ী বোঝা হয় যে সেই সংবিধানটা রিজিড না ফ্লেক্সিবল। তা আমাদের ভারতবর্ষের সংবিধানটা যেমনভাবে রিজিডও আমরা বলতে পারি তেমনিভাবে ফ্লেক্সিবলও বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমাদের সংবিধানের কিছু কিছু প্রভিশনস আছে যেগুলোকে সিম্পলি অ্যামেন্ড করা যায়, আবার কিছু কিছু প্রভিশনস আছে যেগুলোকে সিম্পলি অ্যামেন্ড করা যায় না, যার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। এই জন্যে ভারতবর্ষের সংবিধানকে অ্যামেন্ড করার জন্যে যেহেতু সহজ পদ্ধতিতেও অ্যামেন্ড করা যায়, আবার খুব জটিল পদ্ধতিতেও অ্যামেন্ড করা যায়, তার জন্যে ভারতবর্ষের কনস্টিটিউশনকে আমরা বলে থাকি কম্বিনেশন অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ক্লিয়ার হলো? দেখো এখানে দ্বিতীয় পয়েন্টটাকে খেয়াল করবে, দ্বিতীয় পয়েন্টের মধ্যে আমি ডিটেলস লিখে রেখেছি। সাম প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান বি অ্যামেন্ডেড বাই দ্য পার্লামেন্ট উইথ সিম্পল মেজরিটি। বলছে কনস্টিটিউশনের কিছু কিছু প্রভিশনস রয়েছে যেগুলোকে পার্লামেন্টের সিম্পল মেজরিটি দিয়ে সেগুলোকে অ্যামেন্ড করে দেওয়া যায়। অর্থাৎ এটা বলতে চাইছি এমন যে মনে করো পার্লামেন্টে 100 জন লোক আছেন, সেই 100 জন লোকের মধ্যে 51 জন ফেভারে যদি ভোট দেন তাহলে এটা অ্যামেন্ড হয়ে যাবে। ওকে, কিন্তু সাম আদার্স প্রভিশনস ক্যান বি অ্যামেন্ডেড বাই দ্য মেজরিটি অফ দ্য বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। কিন্তু আবার কিছু কিছু এমন প্রভিশনস সংবিধানে রয়েছে সেগুলোকে যদি সংশোধন করতে হয় বা সেগুলোকে যদি অ্যামেন্ড করতে হয় তাহলে পার্লামেন্টের দুটি কক্ষেরই, আমাদের পার্লামেন্ট কয় কক্ষের? আমাদের পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে বিশিষ্ট, একটা হলো উচ্চসভা, একটা হলো নিচু, মানে একটা হলো উচ্চকক্ষ, একটা হলো নিচু কক্ষ। তাহলে উচ্চকক্ষ কাকে বলা হচ্ছে? না রাজ্যসভাকে বলা হচ্ছে উচ্চকক্ষ, অ্যান্ড নিম্নকক্ষ কাকে বলা হচ্ছে? লোকসভাকে নিম্নকক্ষ বলা হচ্ছে। এবং মনে রেখো ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের ক্ষমতা সর্বাধিক, অর্থাৎ নিম্নকক্ষ বলতে লোকসভার ক্ষমতাটাই কিন্তু সর্বাধিক, কারণ লোকসভার যে নেতারা তারা হচ্ছে সরাসরি পাবলিকের ভোটে নির্বাচিত হন, কিন্তু রাজ্যসভার মেম্বার যারা তারা কিন্তু সরাসরি জনগণের ভোটে বা সরাসরি পাবলিকের ভোটে কিন্তু নির্বাচিত হন না। ওকে, যার কারণে পাবলিকের ভোট নিয়ে যারা সরাসরি পার্লামেন্টে গেছে তাদের দায়িত্বটা বেশি হয়। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে কিছু কিছু প্রভিশনস রয়েছে সেগুলোকে যদি অ্যামেন্ড করতে হয় তাহলে কি করতে হবে? না
2/3 মেজরিটি লাগবে, আবার কখনো কখনো দেখা গেছে হাফ মেজরিটিও দরকার। ওকে, যে কোনো জিনিসকে অ্যামেন্ড করার জন্যে হাফ মেজরিটি বা 2/3 মেজরিটি কিন্তু দরকার হয়ে পড়ে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সংবিধানকে যেমন আমরা খুব সহজেই অ্যামেন্ড করতে পারি, আবার কাউকে অ্যামেন্ড করতে গেলে যেমন দেখো যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করতে হাফ অফ দ্য মেম্বার্স পার্লামেন্টের লাগে, তাদেরকে আবার সেই অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু রেটিফাই করার জন্যে, সেটাকে আবার সংশোধন করার জন্যে স্টেট অ্যাসেম্বলিগুলোতে পাঠানো হয়, স্টেট লেজিসলেচারের কাছে পাঠানো হয় যে তোমরা দেখো আমরা এই সংশোধন আনতে চাইছি, এই সংশোধন তোমাদের মনোপুত হলো কি না। ওকে, তার মানে এটার জটিলতাও কিন্তু এর মধ্যে রয়েছে। ওকে, এবার জেনে রেখো 3 নম্বর পয়েন্টটা তোমরা চাইলে পড়ে নিতে পারো, ভিডিওটাকে পজ করে, আমি ভিডিও স্থির রাখছি, বেশি এর ভেতরে দাগাদাগি করছি না। দেখো এই যে ভারতের সংবিধান, এটাকে যে সংশোধন করা যায় সেটা কে বললো না, সংবিধানই সেটা বলে দিল। সংবিধানের 20 নম্বর পার্ট, সংবিধানের 20 নম্বর পার্টে আর্টিকেল 368 বলছে যে সংবিধানকে সংশোধন করা যায়, এবং সেই সংশোধন করার যে প্রসিজার্স, সেই প্রসিজার্স কী রয়েছে সেটা কিন্তু আর্টিকেল 368 বলছে। তো এই আর্টিকেল 368টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। ওকে, বোঝা গেল? তাহলে একটু ফাইনালাইজ করে দিই, একটু সাম আপ করে দিই যে কোনো কনস্টিটিউশন রিজিড না ফ্লেক্সিবল, মানে কঠোর বা একটু কঠোর না আর কি, এই দুটো ডিফাইন হয় কিসের উপরে নির্ভর করে, তার অ্যামেন্ডমেন্টের নেচারের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট স্যালিয়েন্ট ফিচার আমরা দেখে নিই। নেক্সট ফিচার হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। আমাদের সংবিধান ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেম দিয়ে গেছেন। পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে কি হয়, আমাদের সরকার পরিচালিত হয়। ওকে, আচ্ছা, দেখো ভারতবর্ষ যেভাবে চলে, ভারতবর্ষের 3টি সেকশন রয়েছে শাসন ব্যবস্থার। ভালো করে বোঝো, ভারতবর্ষ শাসন ব্যবস্থার 3টি সেকশন রয়েছে। কি? একটা রয়েছে লেজিসলেটিভ, একটা রয়েছে এক্সিকিউটিভ, একটা রয়েছে জুডিশিয়ারি। ওকে, ভালো করে বোঝো, আমাদের ভারতের যে জনগণ, আমরা ভারতের জনগণ 3টে হেড থেকে আমরা শাসিত হই, 3টে হেড থেকে। কি 3টে হেড? একটা হলো লেজিসলেটিভ মানে কারা? যে সমস্ত লোকেদের আমরা নিজেরা ভোট দিয়ে জিতিয়ে আমাদের শাসন করার জন্য বসাই, অর্থাৎ আমাদের এমপি বা এমএলএ, এরা হলো আমাদের লেজিসলেটিভ মেম্বার বা লেজিসলেটিভ শাসক। ওকে, আচ্ছা, এক্সিকিউটিভ শাসক কারা? যারা সরকারি চাকরি করে, অর্থাৎ আমলা, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, যার জন্য তোমরা পড়াশুনো করছো, তোমরা কি হবে না, তোমরা এক্সিকিউটিভ বডির মধ্যে পড়বে। তাহলে ভারতবর্ষের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের 3টে সেকশন, শাসন করার 3টে পদ্ধতি। একটাকে বলে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে কিনা লেজিসলেটিভ বডি। হ্যাঁ, লেজিসলেটিভ বডি মানে যারা নির্বাচিত হয়ে আসে, এমএলএ, এমপি, এরা। ওকে, এক্সিকিউটিভ বডির মধ্যে কারা থাকবে? এক্সিকিউটিভ বডির মধ্যে থাকবে যারা সরকারি চাকুরিজীবী, মানে স্টেট অফিসিয়ালস, আমলা যারা, বিউরোক্র্যাট যারা, তারা এক্সিকিউটিভ বডির মধ্যে থাকবে। আর একটা রয়েছে জুডিশিয়ারি। জুডিশিয়ারি মানে কি? ন্যায় ব্যবস্থা, যেখানে বিচারপতি থাকবেন, হ্যাঁ, বিচার করবেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার পরবর্তীকালে ডিস্ট্রিক্ট কোর্ট, এটা বিচার করবেন। ওকে, তাহলে এই 3টে গভর্নমেন্টের সেকশনের দ্বারা আমরা শাসিত হই ভারতবর্ষের জনগণ। ওকে, তাই পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে আইন, মানে যে আইন সভা, সেই আইনসভার কনসেপ্ট এখানে। দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর আ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আন্ডার হুইচ দ্য রিয়াল এক্সিকিউটিভ পাওয়ার্স রেস্ট উইথ the Council of Ministers and the President is the nominal constitutional head of the state. আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্ট রয়েছে, আমাদের ভারতবর্ষের যে সরকার রয়েছে, সেখানে কি রয়েছে না, আমাদের ভারতবর্ষ কিন্তু একটা নমিনাল হেড রয়েছেন। নমিনাল হেড মানে নামে মাত্র প্রধান। তিনি কে? তিনি হলেন ভারতবর্ষের প্রধান, ভারতবর্ষের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ওকে, কিন্তু মূল যে এক্সিকিউটিভ পাওয়ার, মূল ক্ষমতা কিন্তু থাকে কাউন্সিল অফ মিনিস্টার্সদের কাছে, অর্থাৎ মন্ত্রিসভা বা ক্যাবিনেটের হাতে মূল ক্ষমতা থাকে, অর্থাৎ দেশটা পরিচালনা করেই হচ্ছে ক্যাবিনেট করে। ওকে, কিন্তু নমিনাল হেড হিসাবে প্রেসিডেন্টকে রাখা হয়েছে। আর এগুলো কি জিনিস, আমি যেদিন তোমাদের প্রিয়াম্বল পড়াবো, প্রিয়াম্বলের দিন প্রেসিডেন্টের মানে টোটাল যাবতীয় জিনিসগুলোকে আলোচনা করে দেবো। দেখো ভারতবর্ষকে বলা হয়েছে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান। ডেমোক্রেটিকও বলা হলো, রিপাবলিকানও বলা হলো। তাহলে ডেমোক্রেটিক মানে কি? ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, আবার রিপাবলিকান মানে কি? প্রজাতান্ত্রিক। তাহলে এক জায়গায় বলা হচ্ছে গণতান্ত্রিক, এক জায়গায় বলা হচ্ছে প্রজাতান্ত্রিক, দুটো জিনিসের মধ্যে তফাৎ কি, এটাও কিন্তু আমরা আলোচনা করব। প্রিয়াম্বল যেদিন পড়াবো সেদিন আলোচনা করে দেবো। ওকে, আজকে জাস্ট বৈশিষ্ট্যগুলো নিয়ে সামান্য একটু শুনতে থাকো।
দ্বিতীয় পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যাবিনেট ইজ ফর্মড ফ্রম দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য মেজরিটি পার্টি অফ দ্য লোয়ার হাউস লোকসভা। তাহলে আমি কি বলেছিলাম, আমাদের পার্লামেন্টের দুটো ভাগ, আমাদের পার্লামেন্টের একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষকে বলা হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষকে বলা হচ্ছে লোকসভা। তা লোকসভার মেম্বাররা সরাসরি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে আসে, আর সেই নির্বাচনে যে পার্টিতে বেশি মেম্বার জিতে আসে সেই মেজরিটি পার্টির থেকেই কিন্তু আমাদের ক্যাবিনেট গঠিত হয়, সেইখান থেকেই মন্ত্রী তৈরি হয়। ওকে, আচ্ছা, এবং সেই মন্ত্রীরা ততদিনই মন্ত্রী থাকেন যতদিন পার্লামেন্ট তাদের উপরে কনফিডেন্স রাখে। অর্থাৎ তোমরা কিছুদিন আগে দেখেছিলে 2019-এর ভোটের আগে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু নো কনফিডেন্স মোশন আনা হয়েছিল। ওকে, কংগ্রেস সরকার এনেছিল নো কনফিডেন্স মোশন। কেন? কারণ বলা হয় যে সরকারের প্রতি যদি আস্থা না থাকে, মনে করো সরকারের মানে যে সরকারের যে মেজরিটি পেয়েছে সেই মেজরিটি মেম্বার সরকারের পক্ষে নেই, তখন বলা হয় নো কনফিডেন্স। মানে ভোট করে যদি সরকার পক্ষ হেরে যায়, মানে মেজরিটি পার্টি যদি তাদের মেজরিটি স্থাপন না করতে পারে, তাহলে সেই সরকারকে ডিসমিস করে দেওয়া হয়। তাই সেই মন্ত্রীদের পদ ততদিনই থাকে যতদিন তাদের কনফিডেন্স থাকে। হ্যাঁ, পার্লামেন্টের কনফিডেন্স তারা যতদিন জয় করে থাকতে পারবে ততদিনই তারা ক্ষমতায় থাকবে, আদারওয়াইজ দে হ্যাভ টু লিভ। ওকে, আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা কি বলছি, দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যাডপ্টেড দ্য পার্লামেন্টারি সিস্টেম ফর সাম রিজনস। আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন যারা তৈরি করেছেন সেই কনস্টিটিউশন ফ্রেমাররা এই ভারতবর্ষে যে পার্লামেন্টারি সিস্টেম এনেছেন তার পেছনে অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 কারণ কি, দ্য সিস্টেম ওয়াজ ইন এক্সিস্টেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ রুল, পার্টিকুলারলি আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বলছে ভারতবর্ষে যখন 1935-এর ভারত শাসন আইন লাগু হলো তখন থেকেই কিন্তু ভারতবর্ষে এই ডুয়াল গভর্নমেন্টের সিস্টেমটা কিন্তু ছিল, মানে এই পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু প্রচলিত ছিল ভারতবর্ষে। তাই কনস্টিটিউশনাল ফ্রেমার্সরা কিন্তু এটা জানতেন বিষয়টা। ওকে, আচ্ছা, তাছাড়াও কি, দ্য ভাস্ট সাইজ অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের সাইজটা অনেক বড় এবং বিশাল, তাই না? এবং এর মধ্যে ডাইভার্সিটি রয়েছে, ডাইভার্সিটি অফ কালচার স্যাটিসফাইড দ্য অ্যাডপ্টেশন অফ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আর যেহেতু এত কালচারাল ডাইভার্সিটি রয়েছে, এই কালচারাল ডাইভার্সিটি থাকার জন্যে কিন্তু কিনা ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেমটাকে আনা হলো। কারণ কি হবে, পার্লামেন্টারি সিস্টেম করলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন এলাকা থেকে মানুষ কিন্তু তার রিপ্রেজেন্টেটিভকে পাঠাতে পারবে পার্লামেন্টে তাদের জন্য আইন প্রণয়ন করার জন্য। ওকে, আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি, টু অ্যাভয়েড কনফ্লিক্টস বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার দ্য মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য পার্লামেন্টারি সিস্টেম। আর এই এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচারের মধ্যে যাতে গণ্ডগোল না বাঁধে, মানে আমলা এবং নির্বাচিত যে সমস্ত পদ তাদের মধ্যে যাতে গণ্ডগোল না হয় সেটাকে মাথায় রেখেও কিন্তু এই পার্লামেন্টারি সিস্টেমকে আনা হয়েছে। বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, চলো নেক্সট দেখি এবার হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ আ ইউনিটারি বায়াস। ওকে, দেখো ভারতবর্ষে একটা ফেডারেল সিস্টেম রয়েছে, এই ফেডারেল সিস্টেমের মধ্যে কী না রয়েছে না, ইউনিটারি একটা বায়াস রয়েছে। আমি এটা আলোচনা করছি, তো ফেডারেল যখন পেয়েছি তখন সবার আগে আমাকে ফেডারেল নিয়েই আলোচনা করা উচিত যে অ্যাকচুয়ালি ফেডারেল কথার অর্থ কী। দেখো, তোমরা কেউ বলবে যে ফেডারেল সিস্টেম মানে হচ্ছে শেয়ার অফ পাওয়ার, মানে কোনো ক্ষমতার শেয়ার করা। যেমন কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়া, এটাকে অনেকে ফেডারেল সিস্টেম বলে থাকে। কিন্তু একটা কথা মাথায় রেখো, ফেডারেল সিস্টেম মানে হচ্ছে কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার। ভালো করে বোঝা গেল কি বললাম? আমি বললাম যে ফেডারেল সিস্টেম মানে হচ্ছে কমপ্লিট সেপারেশন অফ পাওয়ারের কমপ্লিট সেপারেশন হবে। অর্থাৎ রাজ্য সরকারের উপরে তার ব্যক্তিগত ক্ষমতা থাকবে, কেন্দ্র সরকারের তার ব্যক্তিগত ক্ষমতা থাকবে, কেউ কারো ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারবে না। এইটার জন্যেই ফেডারেল সিস্টেমকে ইন্ট্রোডিউস করা। তো ভারতবর্ষে যেমন এই ফেডারেল ইউনিট রয়েছে যে কেন্দ্র সরকার কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের উপরে হস্তক্ষেপ করতে পারে না, আবার রাজ্য সরকারও কেন্দ্র সরকারের উপরে হস্তক্ষেপ করতে পারে না। এইটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট বা ফেডারেল সিস্টেমের মূল নীতি, যে যেখানেই ফেডারেল সিস্টেম থাকবে সেখানে কেউ কারো শাসনের ওপরে হস্তক্ষেপ করবে না। তাই দেখো না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেন যে কেন্দ্র সরকার আমাদের ফেডারেল সিস্টেমটাকে ভেঙে চুরে দিচ্ছেন, মানে দোষারোপ করেন, ঠিক কি না? কারণ তিনি বলেন যে কি না, কেন্দ্র সরকার তার বিভিন্ন পলিসিতে হস্তক্ষেপ করছে, বিভিন্ন জিনিসের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, তাই না? তাহলে ফেডারেল গভর্নমেন্ট মানে কি? ফেডারেল গভর্নমেন্ট মানে হচ্ছে বা ফেডারেল সিস্টেম মানে হচ্ছে কমপ্লিট সেপারেশন অফ
পাওয়ার্স, যে কেন্দ্র সরকারের যা ক্ষমতা থাকবে তার মধ্যে রাজ্য হস্তক্ষেপ করবে না, এবং রাজ্য সরকারের যে ক্ষমতা থাকবে সেখানে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করবে না, একে বলা হয় ফেডারেল সিস্টেম। কিন্তু একটা কথা মাথায় রেখো, ভারতবর্ষের যে ফেডারেল সিস্টেম সেটা কিন্তু কুয়াসি ফেডারেল সিস্টেম। লাস্ট লাইনটাকে খেয়াল করে আমি লিখে রেখেছি, হ্যান্স এটা কেন আমি সেটা আলোচনা করছি। কুয়াসি ফেডারেল সিস্টেম, কুয়াসি মানে কি জানো? QUASI, কুয়াসি। কুয়াসি মানে হলো হাফ, হাফ মানে অর্ধেক। তাহলে হাফ ফেডারেল সিস্টেম, ভারতবর্ষে কমপ্লিট ফেডারেল সিস্টেম নেই, হাফ ফেডারেল সিস্টেম রয়েছে। কেন? এইটা আলোচনা করলেই বুঝে যাবে। দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর আ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। আমাদের ভারতের কনস্টিটিউশন ভারতকে একটা ফেডারেশন দিয়েছে, তার সাথে একটা সেন্টার, স্ট্রং সেন্টার দিয়েছে। কি বলেছে কনস্টিটিউশন? কনস্টিটিউশন বলছে যে ভারতবর্ষে অনেকগুলো স্টেট রয়েছে, সেই স্টেটের একটা ফেডারেশন থাকবে, ঠিক আছে? স্টেটের একটা কি থাকবে? ফেডারেশন থাকবে, আর ফেডারেশনের সাথে একটা স্ট্রং সেন্টার, একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকারও থাকবে। মানে স্টেট গভর্নমেন্টের পাশাপাশি একটা কেন্দ্রীয় সরকারও থাকবে, আর যে কেন্দ্রীয় সরকারে প্রত্যেকটা স্টেট থেকে রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকবে। ওকে, আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে দেওয়া দরকার, খুব ভালো করে আমার কথাগুলো শুনতে থাকো, তাহলে খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে। একটা কথা বলি, কথা হচ্ছে একটা ফেডারেশন, একটা হলো ইউনিয়ন। এই ফেডারেশন আর ইউনিয়নের মধ্যে তফাৎ কী? আমাদের ভারতবর্ষকে বলা হয় এ ইউনিয়ন অফ স্টেট, কখনো আমাদের ভারতবর্ষকে ফেডারেশন অফ স্টেট বলা হয় না। কিন্তু ভালো করে বোঝো, ইন্ডিয়া ইজ নট আ ফেডারেশন, ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেট। তাহলে এই যে ইউনিয়ন আর ফেডারেশনের মধ্যে তফাৎ কী? মনে রেখো, ফেডারেশন তাদেরই হয়, ধরে নাও ABCD নামে কতগুলো দেশ রয়েছে, সেই ABCD নামের দেশগুলো তাদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, এবং তারা বলল যে আমরা আমাদের সকলের ডেভেলপমেন্টের জন্যে আসো আমরা একটা ট্রিটি সাইন করি, কিনা আমরা সবাই এক হয়ে থাকবো, আমাদের সবাই সবার দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, আমরা সবাই সবার সঙ্গে আমাদের মনের কথা শেয়ার করব। এটাকে বলা হচ্ছে ফেডারেশন। অর্থাৎ কি, তুমি কোনো একটা এগ্রিমেন্ট সই করে যখন কোনো একটা দলে যোগদান করো তখন তাকে বলা হয় ফেডারেশন। অর্থাৎ সেই ফেডারেশন থেকে তোমার মন চাইলে তুমি বেরিয়েও যেতে পারো, হয়েছে। কিন্তু যদি তুমি কোনো ইউনিয়নে থাকো, ইউনিয়ন থেকে তুমি কখনো লিভ করতে পারবে না বা সিসিড করতে পারবে না। ওকে, সেই জন্যে ভারতের সংবিধানের মানে ফ্রেম, যেটা ভারতের সংবিধান ভারতকে যেভাবে ফ্রেম করে দিয়ে গেছে তা অনুযায়ী তো ফেডারেশন ঠিকই আছে, কিন্তু অ্যাকচুয়ালি ফেডারেশন নয়। কেন? কারণ ফেডারেশন তৈরি হয় উইথ দ্য এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্ট সাইন করে ফেডারেশন তৈরি হয়, কিন্তু ইউনিয়ন কখনো এগ্রিমেন্ট করে হয় না। ইউনিয়ন একটা সমন্বয়, ঠিক আছে? সেই সমন্বয় থেকে কখনো সিসিড করা যায় না, সেখান থেকে কখনো বেরিয়ে যাওয়া যায় না। বোঝা যাচ্ছে? তাই ভারতের কনস্টিটিউশন তো ফেডারেশনের কথা, ফেডারেশনের কনসেপ্টগুলোকে বলেছেন, কিন্তু ফেডারেশন কথাটা কখনোই সংবিধানে ইউজ করা হয়নি, মাথায় রেখো। এই ফেডারেশন কথাটা ভারতের সংবিধানে কোথাও ইউজ করা নেই। ভারতের সংবিধানে যেটা ইউজ করা আছে সেটা হলো এ ইউনিয়ন অফ স্টেটস। ওকে, ইট ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট রেজাল্ট অফ এনি এগ্রিমেন্ট অ্যামাং দ্য স্টেটস। বলছে আমাদের ভারতের যে ফেডারেশন রয়েছে, এই যে বিভিন্ন রাজ্যগুলোর সাথে কেন্দ্র সরকার একটা গভর্নমেন্ট সিস্টেম তৈরি করেছে, সেখানে কিন্তু কোনো রাজ্য কোনো এগ্রিমেন্ট সাইন করে ভারতের সঙ্গে যোগ দেয়নি, তারা কোনো এগ্রিমেন্ট সাইন করে যোগ দেয়নি। আচ্ছা, তোমরা যদি আবার সেই বলো যে হ্যাঁ সর্দার বল্লভভাই প্যাটেল তো সকলের কাছ থেকে এগ্রিমেন্ট সাইন করেই তো ভারতের সাথে জয়েন করেছিল, দ্যাটস অ্যানাদার পার্ট। ওকে, আই এম সেইং দ্যাট ফেডারেশন অ্যান্ড ইউনিয়ন দুটোকে আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। ফেডারেশন যদি থাকে, ফেডারেশন মানে কি? ফেডারেশন মানে একটা সংস্থা বা একটা সংগঠন যেখানে তুমি তোমার স্বার্থে গিয়ে যোগ দিচ্ছ, তোমার স্বার্থ যখন চরিতার্থ হচ্ছে না তখন তুমি বেরিয়ে যাচ্ছ, এটা হলো ফেডারেশন। কিন্তু ইউনিয়ন থেকে কখনো বেরোনো যায় না। ওকে, বোঝা গেছে এটা? ভেরি গুড। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি? দেয়ার ইজ দ্য ডুয়াল পলিটি। ভারতবর্ষের ডুয়াল পলিটি রয়েছে, দুইটো রাজনৈতিক সিস্টেম রয়েছে, একটা কেন্দ্রের জন্য প্রযোজ্য, একটা রাজ্যের জন্য প্রযোজ্য। দ্য কনস্টিটিউশন ডিভাইডস পাওয়ার্স বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। আমাদের ভারতের যে কনস্টিটিউশন সেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কেই কিন্তু ক্ষমতা বন্টন করে দিয়েছেন, ঠিক কি না? বাট সেন্টার ইজ এ স্ট্রং অ্যাজ কম্পেয়ার টু স্টেট। কিন্তু তা সত্ত্বেও এখানে একটা জিনিস দেখো, এখানে ইউনিটারি বায়াস দেখতে পাচ্ছ। আমি যে হেডিংটা লাগিয়েছি এখানে, ফেডারেল সিস্টেম রয়েছে, ফেডারেল সিস্টেমের সাথে ইউনিটারি বায়াস কেন? কারণ আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রালের যে সরকার, তারা কিন্তু রাজ্যের থেকে একটু বেশি ক্ষমতা ভোগ করে।
আবার বললাম যে ফেডারেল সিস্টেমে সেন্টার অ্যান্ড স্টেট দুজনেই সমান সমান ক্ষমতা ভোগ করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন তুলনা করা হয় তখন দেখা যায় যে কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে বেশি ক্ষমতা ভোগ করছে, এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাজকে দেখাশোনা করার জন্যে একজন এজেন্ট হিসাবে গভর্নরকে নিয়োগ করে রেখেছে। কি বললাম বুঝতে পারছো? গভর্নরকে নিয়োগ করে রেখেছে। এই যে দ্য গভর্নর অ্যাক্টস অ্যাজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টার, এবং সেই কেন্দ্র সরকার তার নিজের কর্তৃত্ব স্থাপন করার জন্যে বা নিজের ক্ষমতা আয়ন করার জন্য সে রাজ্যে কিন্তু একটা একটা করে গভর্নর, একটা একটা করে রাজ্যপাল বসিয়ে রেখেছে। ওকে, আচ্ছা, সেন্টার দেখো কেন্দ্র সরকার পারে কোনো রাজ্যকে রিঅর্গানাইজ করতে, যেমন বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়ে গেল, তাই না? আবার কিছুদিন আগে তোমরা দেখেছো অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়ে গেল। তো এই যে রিঅর্গানাইজিং অফ আ স্টেট, এটা শুধুমাত্র সেন্টারই পারে, কিন্তু কোনো স্টেট এটা করতে পারে না। কোনো রাজ্য সরকার চাইলে কোনো রাজ্যকে ভেঙে দিতে বা কোনো রাজ্যকে জুড়ে দিতে পারে না। এই ক্ষমতাটা শুধুমাত্র কেন্দ্র সরকারের উপরে অর্পণ করা রয়েছে। এছাড়াও যখন এমার্জেন্সির সময় আসে, মানে যখন জরুরিকালীন অবস্থা যখন দেশে ঘটে, সেই দেশের জরুরিকালীন অবস্থার সময় কি হয়? দ্য সেন্টার enjoys considerably more power and states become weak। এবং দেখো, আর সেই জরুরিকালীন অবস্থার সময় কেন্দ্র সরকার সর্বময় ক্ষমতা ভোগ করে, যেখানে রাজ্য সরকারের ক্ষমতা খুব কমিয়ে দেওয়া হয়। ওকে, আবার কি, অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন ইন ইন্ডিয়া। আবার কি হচ্ছে, ভারতবর্ষের কনস্টিটিউশনটা কিন্তু এই ফেডারেল সিস্টেম, কেন্দ্র সরকার রাজ্য সরকার এদের সবার ওপরে কিন্তু আবার কনস্টিটিউশন রয়েছে। দেয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এবং সেখানে আবার একটা স্বাধীন বিচার ব্যবস্থাও রয়েছে। সুপ্রিম কোর্ট রিজলভস অল দ্য ডিসপিউটস বিটুইন সেন্টার স্টেটস, এবং সেন্টার আর স্টেটের মধ্যে, কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে যত ধরনের ডিসপিউট হয় সেগুলো কিন্তু কনস্টিটিউশনই সমাধান করে দেয়। ওকে, আর সেই জন্যেই বলা যেতে পারে যে ভারতবর্ষের যে ফেডারেল সিস্টেম রয়েছে, সেই ভারতবর্ষের ফেডারেল সিস্টেমটা একটা কুয়াসি ফেডারেল সিস্টেম। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস। আজকে এই টপিকটাই বোধহয় আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আর বাদবাকি ফিচারগুলো নিয়ে। ওকে, ফান্ডামেন্টাল রাইটস মানে দেখো, কোনো দেশের জনগণকে কিছু ক্ষমতা, মানে ফান্ডামেন্টাল অধিকার, মানে মৌলিক অধিকার যাকে বলে, কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছে। তো কনস্টিটিউশন ভারতের জনগণকে প্রথমত মানে অরিজিনাল যখন কনস্টিটিউশনটি তৈরি হয়েছিল, তখন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় জনগণকে 7টি মৌলিক অধিকার দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় ওই 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওই 7 নম্বর যে তোমার মানে 7 নম্বর যে ক্ষমতাটা ফান্ডামেন্টাল রাইট ছিল, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, সেটাকে একটা লিগাল রাইট করে দেওয়া হয়েছে। ওকে, মানে রাইট টু প্রপার্টি করে দেওয়া হয়েছে। ওকে, যাই হোক, আমি সেটা আলোচনা করছি, তার আগে বলি ফান্ডামেন্টাল রাইটসটা কী, তাহলে বোঝা গেল মৌলিক কিছু অধিকার। একটা নাগরিক হিসাবে তোমার যে কী অধিকার থাকতে পারে সেটা সংবিধান কিন্তু তোমাকে প্রয়োগ করেছে। সেগুলো কি আমরা ধীরে ধীরে আলোচনা করছি। দেখো, দ্য ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারান্টিড টু দ্য সিটিজেন্স বাই আওয়ার কনস্টিটিউশন। আমাদের সংবিধান আমাদের প্রত্যেকটা জনগণকে কিছু ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টি করে দিয়েছে, নিশ্চিত করে দিয়েছে। দ্য আইডিয়া অফ ফান্ডামেন্টাল রাইটস ওয়ার বরড ফ্রম আমেরিকান কনস্টিটিউশন। আর আমেরিকার সংবিধান থেকেই কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটসটাকে নিয়েছি। ওকে, আচ্ছা, এনি সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান সিক দ্য হেল্প অফ সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট অফ ইন্ডিয়া ইফ এনি অফ হিজ ফান্ডামেন্টাল রাইটস ইজ আন্ডারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট অর এনি আদার ইনস্টিটিউশন। বলছে যে কোনো ভারতের জনগণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের থেকে সাহায্য চাইতে পারে যখনই তার কোনো ফান্ডামেন্টাল রাইট খণ্ডিত হয়। মানে যখনই তোমার কোনো মৌলিক অধিকার খণ্ডিত হচ্ছে, সেটা কোনো সরকারের দ্বারাই হোক বা সেটা কোনো ইনস্টিটিউশনের দ্বারাই হোক, যদি তুমি দেখো যে কোথাও তোমার মৌলিক অধিকারের হরণ হচ্ছে, তাহলে তুমি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে দ্বারস্থ হতে পারো তার সাহায্যের জন্য। ওকে, বাট দিজ রাইটস ক্যান বি সিজড ডিউরিং দ্য টাইম অফ এমার্জেন্সি। মনে রেখো, এমার্জেন্সির সময় কিন্তু এই যে ফান্ডামেন্টাল রাইটস এগুলোকে হরণ করা হয়, এগুলোকে খর্ব করে দেওয়া হয়। ওকে, ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি অ্যামেন্ডেড ইজিলি। আর এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে অত সহজে
কি করা যায় না, ফান্ডামেন্টাল রাইটগুলোকে অত সহজে অ্যামেন্ড করা যায় না। ওকে, কারণ এটা জনগণের স্বার্থ এখানে রয়েছে, জনগণের জন্যে, জনগণের দ্বারা, জনগণের সরকার। তাহলে সেখানে দাঁড়িয়ে জনগণের ক্ষমতা তুমি হরণ করবে কি করে? তাই এই ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা খুব কঠিন। ইট রিকোয়ার্স 2/3 মেজরিটি ইন ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট। এবং এই ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করার জন্যে তোমার দুটো কক্ষেরই 2/3 সদস্যের মতামত চাই কিন্তু। ওকে, আচ্ছা। Initially, Indian citizens enjoyed 7 fundamental rights. তাহলে যখন শুরুতে কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল তখন 7টা ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় জনগণ ভোগ করত, বাট নাও দিজ আর অনলি 6, কিন্তু এখন সেগুলো মাত্র 6টিতে পরিণত হয়েছে। ইন দ্য ইয়ার 1978 বাই দ্য 44th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন দ্য রাইট টু প্রপার্টি হ্যাজ বিন ডিলিটেড। ওকে, বলছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই রাইট টু প্রপার্টি, তাহলে কোন অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে? রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এটা এখন একটা লিগাল রাইট। মানে তুমি যদি একজন ভারতের নাগরিক হও তাহলে তোমার একটা মানে রাইট টু প্রপার্টি থাকবে, মানে এটা একটা লিগাল রাইটে কনভার্ট করে দেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে রাইট টু প্রপার্টি ওয়াজ আ ফান্ডামেন্টাল রাইটস, বাট নাও ইট ইজ আ লিগাল রাইট। ক্লিয়ার হলো? কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা অ্যামেন্ডেড হয়েছিল? বোঝা গেছে, লেখা আছে এখানে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ভেরি গুড। এবার আমাদের ভারতবর্ষের যে এই যে ফান্ডামেন্টাল রাইট, এটা কোথায় রয়েছে? ভারতবর্ষের পার্ট 3তে, কনস্টিটিউশনের পার্ট 3তে এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে এনলিস্ট করা হয়েছে এবং আর্টিকেল 14 থেকে 35, মনে রেখো, আর্টিকেল 14 to 35, আর্টিকেল 14 to 35 এইগুলোর মধ্যেই আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে মার্জ আপ করা হয়েছে। ওকে, দেখো নাম্বার 1 এখানে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আমি লিখে রেখেছি, খেয়াল করো তোমরা। নাম্বার 1, রাইট টু ইকুয়ালিটি, মানে সাম্যের অধিকার। হ্যাঁ, রাইট টু ইকুয়ালিটি মানে কি? সাম্যের অধিকার। আর্টিকেল 14 থেকে 18-তে বর্ণনা রয়েছে। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার 19 থেকে 22-এ রয়েছে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে নির্যাতিত হওয়া বা নিপীড়িত হওয়ার বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, হ্যাঁ, মানে তোমার সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার রয়েছে 29 থেকে 30। আর 31 নম্বর আর্টিকেলটা ছিল রাইট টু প্রপার্টি, আর সেই রাইট টু প্রপার্টিকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাই 31 নম্বর আর্টিকেলটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে না। ওকে, আচ্ছা। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, মানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, মানে তোমার সংবিধান থেকে যে রেমেডি সেটা তুমি যে পাবে তার অধিকার আর্টিকেল 32 তোমাকে বলছে। ওকে, তো মোটামুটি এই যে মানে ফান্ডামেন্টাল রাইটসগুলো, এগুলো আমাদের জনগণকে প্রোভাইড করছে কে? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এটাও ছিল একটা ভারতবর্ষের সংবিধানের মূল একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা এই স্যালিয়েন্ট ফিচার্সের, কনস্টিটিউশনাল ভারতের সংবিধানের স্যালিয়েন্ট ফিচার্সের আমরা পার্ট 2 আলোচনা করব। ওকে, স্যালিয়েন্ট ফিচার্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখানেই রাখলাম। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তবে ভাই একটা লাইক করো, আর ডিসলাইক করলে অবশ্যই তোমাকে কমেন্টে জানাবে কেন ডিসলাইক করছো। ওকে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করলাম আজকে। ওকে।